বাংলাদেশে এখন ধুলো, ধোঁয়া, বায়ু দূষণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে কিন্তু অ্যাজমা, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, টিবি এবং ফুসফুসের ক্যান্সারের মতো সমস্যা দিন দিন বেড়েই চলেছে। শহরাঞ্চলে এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না যাদের দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট অথবা দীর্ঘমেয়াদীভাবে কাশির সমস্যা তাদের দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু দিন দিন বেড়েই চলেছে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানে। আমি নুসরাত জাহান দিবা আপনাদের সঙ্গে রয়েছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বায়ু দূষণে ঢাকা। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর ইকবাল হাসান মাহমুদ, মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, যেমনটি বলছিলাম যে আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে বায়ু দূষণে ঢাকা। ঢাকার পরিবেশটা এই যে পলিউটেড হচ্ছে, সেই সাথে খাবারও পলিউটেড হচ্ছে, তো তার আগে এই যে বায়ু দূষণের কারণেই কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের শ্বাসকষ্টজনিত সমস্যা, অ্যাজমার সমস্যা বৃদ্ধি পাচ্ছে। একটু জানবো এই যে বায়ু দূষণ, সেই সাথে এই যে কলকারখানার যে ধোঁয়া, এগুলোর জন্য আসলে মানুষ কতটুকু ক্ষতিগ্রস্ত হচ্ছে? ধন্যবাদ আপনাকে। আসলে বায়ু দূষণের চাপে পড়ে গেছে ঢাকা সহ বড় বড় শহরগুলো। অসহনীয় এই বায়ু দূষণ। বায়ু দূষণের অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে যে প্রচণ্ড যানজটে সারাক্ষণ আমরা একেবারে বন্দি থাকি ঢাকা শহরে। আর নতুন করে উৎপাদ বাড়িয়েছে ব্যাটারি চালিত রিক্সা। পুরো ঢাকাটাই মনে হয় তারা দখল করে নিয়েছে। ঘন্টার পর ঘন্টা যানজটে বসে থাকতে হচ্ছে। গাড়ির কালো ধোঁয়া নিঃসরণ ঘটছে, এগুলো নাক দিয়ে আমাদের শরীরে ঢুকছে। একজন মানুষ সারা জীবন অধূমপায়ী থাকলেন, কিন্তু এই বায়ু দূষণের চাপে পড়ে তার ফুসফুসের মধ্যে অবিরামভাবে যেসব দূষিত পদার্থ আছে, যেমন সালফার ডাইঅক্সাইড বলুন, লিড বলুন, ভাসমান বস্তু কণা বা সাসপেন্ডেড এয়ার পার্টিকেল থেকে শুরু করে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, আরও অনেক অসংখ্য খারাপ যে পদার্থগুলো আছে সেগুলো নাক দিয়ে ঢুকে বিভিন্ন বক্ষ ব্যাধির সৃষ্টি করছে। এখন দেখা যাচ্ছে সারা পৃথিবীতে মাঝে মাঝে ঢাকা চলে আসে বায়ু দূষণের শীর্ষে। কোনো কোনো সময় 2 নম্বর 3 নম্বরে চলে যায়, কোনো কোনো সময় দিল্লি আসে, কোনো কোনো সময় লাহোর আসে। তো ঢাকা মোটামুটি সব সময় একেবারে শীর্ষে থাকছে। যেখানে ঢাকাতে কয়েক লক্ষ লোক থাকার কথা ছিল, সেখানে 2 কোটি 2.5 কোটি, অনেকে বলে 3 কোটি লোক বসবাস করছে। তা ম্যানমেড এই যে বিভিন্ন আমাদের শ্বাসের সাথে যে বিভিন্ন রকমের রাস্তাঘাটে দেখবেন থুতু ফেলছে, কফ ফেলছে, সেগুলো শুকিয়ে কিন্তু বায়ু দূষণ ঘটাচ্ছে। মনে করেন একজন যক্ষা রোগী কফ, আমাদের তো সিভিক সেন্সটা খুবই কম, কফটা ফেলে দিল রাস্তায়, সেটা শুকিয়ে আস্তে আস্তে এই যক্ষা জীবাণুগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে। এই যক্ষা জীবাণুগুলো আমার আপনার নাক দিয়ে ঢুকে আমরাও যক্ষাতে আমরা পরিণত হচ্ছি যক্ষা রোগে। এরকমভাবে বিভিন্নভাবে বায়ু দূষণ করছে। এখন ঢাকা শহরটা একটা গ্যাস চেম্বারের সঙ্গে আমি তুলনা করি যে এই ঢাকা শহরে আমরা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, যেটা আমেরিকান দূতাবাস থেকে সারা পৃথিবীর আমেরিকান দূতাবাসগুলো প্রকাশ করে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের দিক দিয়ে আমরাও কিন্তু একেবারে সর্বোচ্চ পজিশনে চলে গেছি। সুতরাং এইটা মেনে নেওয়া যায় না। সরকার অনেক চেষ্টা করছে বায়ু দূষণকে বা বিভিন্ন ধরনের দূষণকে রোধ করার, কিন্তু আমরা যদি সচেতন না হই তাহলে এই বায়ু দূষণকে বন্ধ করা যাবে না। এই যে আপনি বললেন যে 3 স্ট্রোক সিএনজির কথা বললেন যে সেটি বন্ধ করা হয়েছে, কিন্তু তার পাশাপাশি কিন্তু ঢাকা শহরে আরও কিছু যানবাহন রয়েছে, যেমন এই যে ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে, সেখান থেকে যে কালো ধোঁয়া বের হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল যে ধোঁয়াটা, সেগুলো তো আসলে বায়ু দূষণ করছে। ওই যে ইট খোলাগুলিকে আমরা বারবার বলেছি, বিভিন্ন চ্যানেলে প্রোগ্রামে বলেছি, ঢাকার বাইরে নিয়ে যাওয়া উচিত। এগুলো কিন্তু বায়ু দূষণ সবচেয়ে বড় কারণ। তারপরে যে রাস্তা নির্মাণ হচ্ছে, বিল্ডিং হচ্ছে, এই দেখা যাচ্ছে যে এগুলোকে ভালো করে পানি ছিটিয়ে রাখা উচিত ছিল, ত্রিপাল দিয়ে ঢেকে রাখা উচিত ছিল, এক্সপোজ খোলা, এগুলিতে একটু বাতাস ছাড়লে ধুলাগুলো উড়ে বেড়াচ্ছে। এভাবেই তো বায়ু দূষণ করছে। আর ধূমপান, আমরা অনেক বলেছি, আইন করা হয়েছে পাবলিক প্লেসে ধূমপান করবেন না। কে শোনে কার কথা? আমরা বলি যে ধূমপান করলে ক্যান্সার হবে, হার্ট অ্যাটাক হবে, অমুক হবে, সমুক হবে, সিওপিডি হবে, কিন্তু একটি লোক ধূমপান করলেন না, কিন্তু এই যে বায়ু দূষণের এক্সপোজড হচ্ছেন, এটাতে তো তার সিওপিডি হচ্ছে, এটাতে তো লাং ক্যান্সার হচ্ছে, এটাতে বিভিন্ন ধরনের বক্ষব্যাধি, নিউমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের বক্ষব্যাধিতে সে আক্রান্ত হচ্ছে। সুতরাং ভালো থাকার জন্য আমি বারবার বলছি যে সবুজায়ন করতে হবে ঢাকা শহরটাকে।
সবুজ মানে প্রচুর গাছ লাগাতে হবে। এই যে এখন মৌসুমি পরিবর্তন হচ্ছে, এই সময়টাতে কিন্তু দেখা যায় যে মানুষের শ্বাসকষ্টের পরিমাণ, বিশেষ করে যাদের অ্যাজমা রিলেটেড ছোটবেলা থেকে যাদের সমস্যা রয়েছে, তাদের একটু কষ্ট হয়, তাদের হাঁচি কাশি এগুলো একটু বেড়ে যায়। তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? এই যে একটা সিজনাল চেঞ্জ হচ্ছে, মাঝে মাঝে একটু ঠান্ডাও পড়ছে, গ্রামগঞ্জে একটু ঠান্ডা ঠান্ডা ভাব চলে এসছে এই সময়, এবং এই সময় ভাইরাসের আধিক্য খুব বেশি বেড়ে যায়। এই ভাইরাসগুলো নাক দিয়ে ঢুকে আমাদের কিন্তু অতি সংবেদনশীলতার সৃষ্টি করে কিন্তু দেখা যাচ্ছে যে শ্বাসকষ্ট বাড়িয়ে যাচ্ছে, হাঁপানি হচ্ছে। এবং শীতকালে আমরা কি দেখব, যে ধূমপানের একটা মহোৎসব চলে শরীরকে গরম করার জন্য। যেমন চায়ের রেস্টুরেন্টগুলিতে চা যেমন খাওয়া হচ্ছে, খুব ভালো কথা, চা খান, কোনো ক্ষতি নেই, কিন্তু ধূমপানের একটা মহোৎসব চলে। এই ধূমপান করে করে দেখা যাচ্ছে যে অ্যাজমা ট্রিগার হচ্ছে, অ্যাজমা বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। সিওপিডিতে যারা অলরেডি আক্রান্ত হয়েছে বা আক্রান্ত যারা হতে চলেছে, এই ধূমপান তাদের আক্রমণকে আরও বাড়িয়ে দিচ্ছে, আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে আরও বাড়িয়ে দিচ্ছে। বা এক্সট্রিমস অফ এজ, বৃদ্ধ এবং শিশুরা নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, বিভিন্ন ব্রঙ্কিওলাইটিস আক্রান্ত হচ্ছে, এবং মানে সব ধরনের বক্ষব্যাধির একটা আধিক্য আমার চেম্বার আসলে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের বক্ষব্যাধি নিয়ে। আমি একটা নতুন একটা রোগ পেলাম, যেটার সঙ্গে আমাদের ডাক্তারও পরিচিত না, ক্যাসেলম্যান ডিজিজ। ক্যাসেলম্যান ডিজিজ কিন্তু সারা পৃথিবীতে দেখা যায় 50,000 আছে। আমার গ্রামের মধ্যে একটি মহিলাকে পেলাম ক্যাসেলম্যান ডিজিজ, যেটা অনেক ডাক্তাররা নামও হয়তো শুনিনি। আমি বিভিন্ন দেশে কাজ করেছি দেখে, এই রোগটির সাথে পরিচিত হয়েছে দেখে এই রোগীটাকে ডিল করতে পেরেছি। এরকম অনেক অজানা রোগ কিন্তু বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হয়তোবা এগুলো নির্ণয় হচ্ছে না। এগুলো হয়তো এক বড় বড় গ্ল্যান্ড হয়ে রয়েছে, টিবি বলে তাকে টিবির ওষুধ দেওয়া হচ্ছে। কিন্তু ক্যাসেলম্যান ডিজিজ বলে একটি ডিজিজ আছে, এটার সঙ্গে আমি একটু আজকে পরিচিত করিয়ে দিলাম ডাক্তারদেরকে। একটু ডিটেলস আপনার কাছে এই ক্যাসেল ডিজিজ সম্পর্কে আসলে জানতে চাই। এটি আসলে বায়ু দূষণের সাথে সরাসরি বা শ্বাসকষ্টজনিত রোগ কিনা? হ্যাঁ, বায়ু দূষণের সঙ্গে সরাসরি জড়িত না। এটা মানে খুব বেশি ইনফেকশন তৈরি করে, ফুসফুসে যেমন ইনফেকশন তৈরি করে, বড় বড় গ্ল্যান্ড তৈরি হয়ে যাচ্ছে, এবং পেটে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানে বিভিন্ন জায়গায় কিন্তু গ্ল্যান্ডগুলো বড় বড় স্ফীত হয়ে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে রোগীর ভয়ঙ্কর শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশন একদম ফল করে গেছে, তার শ্বাসকষ্ট খুব বেশি, লাংসে প্রচুর পরিমাণে জায়গায় জায়গায় নিউমোনিয়া হয়ে যাচ্ছে, বড় বড় গ্ল্যান্ড থাকাতে, এবং কন্টিনিউয়াস ফিভার থাকছে। তো এগুলো ডাক্তারকে একটু গোয়েন্দা সুলভ দৃষ্টিতে কিন্তু দেখতে হবে। দরকার হলে গ্ল্যান্ডটাকে বায়োপসি করতে হবে, বায়োপসি করে দেখতে হবে যে এটা কি টিউবারকুলোসিস, না এটা কি ক্যান্সার, নাকি ক্যাসেলম্যান ডিজিজ। এরকম এই অনেক অজানা রোগ, হিস্টিওসাইটোসিস এক্স, বাংলাদেশের অনেক ডাক্তারের নামও শুনে নেই, কিন্তু আমি বেশ কয়েকটা রোগ পেয়ে গেছি, হিস্টিওসাইটোসিস এক্স। এরকম অনেক অজানা ব্যাধিও কিন্তু এই জনসংখ্যার চাপে চলে আসছে। আর মানুষ অনেকে বিদেশে যাচ্ছে, অনেকে এক্সপোজড হচ্ছে বিদেশের সঙ্গে, এই ডিজিজগুলি নিয়ে আমাদের দেশে আসছে। এবং যদি এগুলো অসংক্রামক, এগুলো ছড়ায় না, এগুলো তবে আক্রান্ত হচ্ছে। আচ্ছা, যেহেতু আপনি বললেন যে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এই ক্যাসেলম্যান ডিজিজটা খুব একটা দেখা যায় না, কিন্তু ট্রিটমেন্ট কি রয়েছে কিনা? ট্রিটমেন্ট খুব একটা ট্রিটমেন্ট নেই সত্যি কথা বলতে। অনেক মানে যেগুলো ট্রিটমেন্ট রয়েছে সেগুলো এত ব্যয়বহুল যে আমাদের দেশের গরিব রোগীরা এগুলো মানে অ্যাফোর্ড করতে পারবে না এগুলো। তবে ডিজিজটা তো ডায়াগনোসিস করতে হবে, তাকে বলতে হবে, তার আত্মীয় স্বজনকে বলতে হবে যে এই রোগটি আক্রান্ত হয়েছে। এটা তো চিকিৎসা চলে আসতেছে, কিন্তু এখনও মানুষের, বাংলাদেশের মানুষ তো গরিব, তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। আপনি শ্বাসকষ্টের কথা বলছিলেন যে যেটি মৌসুমি পরিবর্তন বা এই যে এই সময়টা যেটা গরমকাল থেকে আমরা শীতকালের দিকে যাচ্ছি, এই সময়টাতে শিশুরা, বিশেষ করে বয়স্ক যারা রয়েছে, তাদের কিন্তু অ্যাজমা রিলেটেড প্রবলেম, হাঁচি কাশির সমস্যা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু অনেক মানুষ কিন্তু রয়েছে যারা দীর্ঘদিন যাবত তাদের কাশির সমস্যা হচ্ছে, দীর্ঘদিন যাবত তাদের শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছে, কিন্তু সেটা নিয়েই তারা বসে আছে। হ্যাঁ, তারা ডাক্তারের শরণাপন্ন হচ্ছে না। তাদের পরামর্শ কি? হ্যাঁ, এর মধ্যে একটি কথা বলে নিই। আমরা রিসেন্টলি 2-1 দিনের মধ্যে দেখছি যে করোনা কিন্তু আবার বেড়ে যাচ্ছে, এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে কিন্তু বারবার এখন খুব কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে যে আপনারা মাস্ক পরুন, হ্যান্ড স্যানিটাইজ ইউজ করুন, এবং যে রোগীকে তো মাস্ক পরতেই হবে, রোগীর যারা সেবাদানকারী কেয়ার গিভার যারা, তাদেরকেও কিন্তু মাস্ক এবং স্যানিটাইজ করতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে এই যে সর্দি কাশি এগুলো হচ্ছে, অনেকে বছরকে বছর ধরে কাশি নিয়ে ভুগছে, এগুলো হয় কি সিওপিডি একটা বড় লক্ষণ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ। এটা ছোটোবেলা থেকে ধূমপান, অতি শৈশব থেকে ধূমপান করার ফলে
40 থেকে 50 বছর বয়সে সেটা দৃশ্যমান হয়। রোগী ফিল করে যে ক্রমাগত শ্বাসকষ্ট হচ্ছে, একটা পর্যায়ে এত বেশি শ্বাসকষ্ট হচ্ছে যে সে টয়লেটে পর্যন্ত যেতে পারছে না। তো ধূমপান যদি সে না করতো তাহলে যখন লাং ক্যান্সারে সে মানে তার তৈরি হতো না শরীরে, তার সিওপিডিতে আক্রান্ত হতো না। এগুলো হচ্ছে যে প্রতিরোধযোগ্য রোগ। অর্থাৎ আপনি যদি ধূমপান না করেন, আপনি যদি পরিবেশ দূষণের শিকারে না হন, এবং অনেক গ্রামের মা বোনেরা এখনও কিন্তু লাকড়ির চুলাতে রান্না করছে, এবং বছরের বছর লাকড়ির চুলাতে রান্না করাতে এই যে লাকড়ির ধোঁয়াগুলো তার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকছে, আমি বলি যে তারা একটা মাস্ক পরে নেবে, দরকার হলে গামছা বা শাড়ির আঁচল পেঁচিয়ে নাকটাকে ঠেকে তারা রান্না করবে। আর এখন তো বায়োগ্যাস চলে আসছে, সুতরাং লাকড়ির চুলাতে কিন্তু এই মহিলারাও কিন্তু সিওপিডিতে আক্রান্ত হচ্ছে। তারা সবাই মনে করে যে যে কোনো ধরনের শ্বাসকষ্টই বোধহয় অ্যাজমা। আমার কাছে এসে বলে, স্যার আমি তো অ্যাজমাতে আক্রান্ত। অ্যাজমা একটা বিশেষ রোগ, অনেকগুলো বক্ষব্যাধির বা অনেকগুলো শ্বাসকষ্টজনিত রোগের একটি হচ্ছে অ্যাজমা। অনেক ধরনের, মনে করেন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ হয়েছে, ফুসফুসে জায়গায় জায়গায় 2টা ফুসফুসে আক্রান্ত হয়ে গেছে, সিওপিডি হয়েছে, বা ফুসফুসের টিউবারকুলোসিস হয়ে বা লাং ক্যান্সার হয়ে ফুসফুসের একটা বড় অংশ নষ্ট হয়ে গেছে, তারাও তো শ্বাসকষ্টে ভুগছে। এখন সব শ্বাসকষ্টই কি অ্যাজমা নাকি? অ্যাজমা একটি বিশেষ শ্বাসকষ্ট। এই স্টেথোস্কোপ বসালেই বোঝা যায় যে রোগীটা অ্যাজমাতে আক্রান্ত হয়েছে। তো অ্যাজমা বা সিওপিডি বা লাং ক্যান্সার বা টিউবারকুলোসিস বা ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ বা যেটাকে ডিপিএলডি বলা হয়, এগুলোকে ডাক্তারকে আগে মানে একেবারে শনাক্ত করতে হবে যে কোন কারণে রোগী শ্বাসকষ্টে ভুগছে। স্যার, আপনি কোভিডের কথা বলছিলেন যে বর্তমানে কিন্তু এটার প্রকোপটা অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে, কিছুটা ক্ষেত্রে দেখা যায় যে কমে যাচ্ছে, আবার কিন্তু বেড়ে যাচ্ছে। সো কোভিডে যারা আসলে আক্রান্ত হয়েছিল তাদের মধ্যে তো শ্বাসকষ্ট খুব কমন ছিল, এবং তারা কিন্তু পরবর্তীতে দেখা যায় ভালো হয়ে যাওয়ার পরও কিন্তু শ্বাসকষ্টের সমস্যাটা কিন্তু তাদের কমনলি থাকছে, কিছুদিন পরপর তারা সেটাতে এফেক্টেড হচ্ছে। এটা কি খুব সাধারণ কিনা? এটা হয়েছে কি, ওই যে কোভিড যেটা 19 যেটা হয়েছিল তখন 2021 থেকে 22 এই সময়টা তো খুব একেবারে প্রচণ্ড আকার ধারণ করেছিল। তো আমরা প্রত্যেকটা রোগীর তখন সিটি স্ক্যান করতাম লাংসের। এটা তো বক্ষব্যাধি, কোভিডটা কিন্তু পুরোপুরি বক্ষব্যাধি, ফুসফুসকে নষ্ট করে দেয়, এবং অনেকে দেখা যাচ্ছে এবং যারা মৃত্যুবরণ করেছে ফুসফুস নষ্ট হয়ে গিয়েই একেবারে 100% নষ্ট হয়ে গিয়ে তারা মৃত্যুবরণ করেছে। তো যারা কোভিডে আক্রান্ত হয়েছে তাদের 30-40% ফুসফুস কিন্তু নষ্ট হয়ে গেছে। এগুলো কিছু কিছু যারা ইয়াং তারা আবার রিকভার করেছে, যারা কোমরবিডিটিতে ভুগছিলেন, হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, কিডনি ডিজিজ, তাদের কিন্তু দেখা যাচ্ছে এটার খুব একটা রিপেয়ার হয় না, এবং এরা ভালো হয়ে গেছে। কিন্তু যেই কথাটা আপনি টার্মটা ইউজ করলেন পোস্ট কোভিড, অনেক রোগী আসে যে স্যার আমি তো কোভিডে ভুগেছিলাম কিন্তু এখনও শ্বাসকষ্ট কাশি লেগেই রয়েছে। তো এগুলোকে একটু রোগীকে একটু কাউন্সেলিং করতে হবে, বোঝাতে হবে যে আপনার ফুসফুসের অনেক বড় একটা অংশ নষ্ট হয়ে গিয়েছিল করোনাতে, সে করোনার ওই আফটার ইফেক্টটা থাকছে। তবে অনেকে বলে যে আমার করোনাতে ভুগে বিভিন্ন রকমের চুলকানি হচ্ছে। আমি এগুলোকে বলি যে ওটার সাথে এইটা সম্পর্ক নেই। কাশির সাথে, বুকে ব্যথার সাথে, শ্বাসকষ্টের সাথে এই পোস্ট কোভিডের সঙ্গে সম্পর্ক রয়েছে অবশ্যই। কিন্তু যদি রোগীরা ওই সময়টা খুব আমি তো মানে শত শত প্রোগ্রাম করেছি করোনার সময়, আমি বারবার বলতাম যে ভালো মতো চিকিৎসা গ্রহণ করুন, ভালো মতো চিকিৎসা গ্রহণ করুন, ফুসফুসটাকে একেবারে বিভিন্ন শ্বাসের ব্যায়াম আমি শিখিয়ে দিয়েছি বিভিন্ন চ্যানেলে, যাতে ফুসফুসটার মধ্যে মানে সুরক্ষিত থাকে ফুসফুসটা। সেজন্য সেগুলো করা হয়নি, অনেকে এগুলো গুরুত্ব দেয়নি, অনেকে করোনা থেকে উঠে যে শ্বাসের ব্যায়াম নেয়নি। আমি বারবার বলেছি যে করোনা থেকে উঠার পরও শ্বাসের ব্যায়াম নিতে হবে, ফুসফুসকে আবার আগের স্থানে নিয়ে আসতে হবে। অনেকেই কিন্তু এটাকে অবহেলা করেছে, যারা অবহেলা করেছে তারা এই পোস্ট কোভিড যে কমপ্লিকেশনগুলো আছে সেগুলোতে ভুগছে। স্যার, আমরা আরও বিস্তারিত জানার চেষ্টা করবো এই শ্বাসকষ্টজনিত যত ধরনের সমস্যা রয়েছে। একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি।
স্যার বিরতির আগে আমরা কথা বলছিলাম যে কোভিড নিয়ে, যাদের কোভিড হয়েছিল এবং কোভিড পরবর্তী সময়ের সাথে তারা দীর্ঘদিন যাবৎ কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছে। সেক্ষেত্রে আপনি খুব চমৎকার পরামর্শ দিলেন যে তারা যদি ফুসফুসের ব্যায়ামটা করত তাহলে তাদের শ্বাসকষ্টের সমস্যাটা অনেকটাই কমে যেত। আরেকটা বিষয় আপনার কাছে একটু জানবো যে সাম্প্রতিক সময় আপনি ধূমপানের কথা বলছিলেন যে বায়ু দূষণের সাথে কিন্তু ধূমপানেরও একটা সম্পর্ক রয়েছে, ধূমপানও কিন্তু শ্বাসকষ্টের সমস্যা বা বায়ু দূষণ করছে। বর্তমানে কিন্তু ইয়াং জেনারেশন যারা রয়েছে তারা কিন্তু ভেপ বা ই সিগারেট এটার প্রতি তারা ঝুঁকে যাচ্ছে। এটাও তো আসলে শ্বাসকষ্টকে কি বলে যে ট্রিগার করছে, এই ধরনের সমস্যাটা ট্রিগার করছে। এক্ষেত্রে আপনার পরামর্শ কি, এটা আসলে কতটুকু ক্ষতি করছে? আমি সবসময় ধূমপানের বিরোধী। আমি ব্যাপকভাবে ধূমপান বিরোধী আন্দোলনে সামিল ছিলাম। আমার একটা প্রতিষ্ঠানও আছে ধূমপান বিরোধী আন্দোলনের, এবং বারবার বলে বলে কিন্তু একটা আইন করেছিলাম যে পাবলিক প্লেসে ধূমপান করা যাবে না। তো আমি সবসময় বলি যে পাবলিক প্লেসে কেন ধূমপান করবেনই না আপনি। আবার দু ধরনের ধূমপান রয়েছে, একটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং, একটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। আমি ধূমপান করছি, সেটা হচ্ছে অ্যাক্টিভ স্মোকিং। আর আমার পাশে একজন বসে আছে, আপনি বসে আছেন, আপনি প্যাসিভ স্মোকার। অর্থাৎ প্যাসিভ স্মোকিং কিন্তু আরও বেশি ক্ষতিকর। কেন ক্ষতিকর? আমি ধূমপান করছি, সেটা হচ্ছে শুধু মেইন স্ট্রিম ইনহেলেশনটা আমার ফুসফুসে যাচ্ছে, কিন্তু আপনি যে আমার পাশে বসে আছেন আপনি মেইন স্ট্রিম ইনহেলেশনও করছেন, আপনি সাইড স্ট্রিম যে সাইড দিয়ে যে ধোঁয়াগুলো আসছে সেগুলো আপনার নাক দিয়ে ঢুকছে। সুতরাং বলা হচ্ছে যে প্যাসিভ স্মোকাররা অ্যাক্টিভ স্মোকারের চেয়ে 5 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। সুতরাং ধূমপান একেবারে বন্ধ করতে হবে, ধূমপান করাই যাবে না। আপনার টেবিলের মধ্যে কোনো অ্যাস্ট্রে রাখা যাবে না, সরিয়ে দিতে হবে। আমার এমন অনেক অভিজ্ঞতা রয়েছে, আমি যখন প্যারিস এয়ারপোর্টে বসে আছি ফ্লাইটের জন্য, একজন বিদেশি ধূমপান করছে। সমস্ত এইগুলো কিন্তু অধূমপাই থাকে, সব পৃথিবীর সবগুলো এয়ারপোর্টের যে একেবারে আমি অনেক বললাম যে আপনি ধূমপান করবেন না, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। উনি কিছুতেই শুনবেন না, উনি পায়ের উপর পা তুলে ধূমপান করে যাচ্ছেন। লাল চামড়া তো সবাই একটু সমীহ করে চলে। তো আমি পরে যখন বললাম যে আমি কি পুলিশ কল করব, যেই পুলিশের কথা বলেছি উনি সঙ্গে সঙ্গে ধূমপানটা স্টপ করেছে। তো এরকম সবাইকে কিন্তু এই ধূমপানকে নিরুৎসাহিত করার জন্য, ধূমপানকে বন্ধ করার জন্য, এটা কে কি মাইন্ড করলেন, কে কি মনে করলেন, সেটা আমি তোয়াক্কা করলে চলবে না। ধূমপান বন্ধ করাতে হবে। ধূমপান কোনোভাবেই করা যাবে না। আপনি ভেপ বলুন, ই সিগারেট বলুন, একেবারে এগুলো সবগুলোই ক্ষতিকর, সবগুলোই ফুসফুসকে ধ্বংস করে। আমি যে আপনি প্রথমে বলেছিলাম যে একটি স্টিকে 40টি ক্যান্সার তৈরির উপাদান থাকে, তাহলে আমি জেনে শুনে কেন বিষ পান করবো, তাই না? একজন ধূমপায়ী, আমি যতগুলো লাং ক্যান্সার রোগী আমি চেম্বারে দেখি, যতগুলো সিওপিডি রোগী দেখি, যতগুলো হার্ট অ্যাটাকের রোগী দেখি, তাদের একটি প্রশ্ন করি, আপনি কি ধূমপান করেছেন বা করতেন? সবাই বলে যে সবার ইতিহাসই ধূমপানের কালো ধোঁয়ায় ভরা। সুতরাং এরা সবাই ধূমপান করেছে এবং এখনও ধূমপান করে চলেছে। তো এদেরকে যদি ভালো করে বোঝানো না হয়, এটা অভিভাবকের দায়িত্ব রয়েছে, টিচারদের দায়িত্ব রয়েছে। এখন অভিভাবকরা যদি ধূমপান করেন, শিক্ষকরাও যদি ধূমপান করেন, তাহলে কিভাবে সবাইকে বলবেন, তার ছাত্রদেরকে, তার সন্তানদেরকে কিভাবে বোঝাবেন যে না বাবা আমি ধূমপান করি না, তোমরা কেন ধূমপান করবে? এখন এই যে ধূমপানের বিষয়ে সবাইকে নিরুৎসাহিত করার ক্ষেত্রে আসলে এখানে কাদের কাদের ভূমিকা রয়েছে? আপনি একজন চিকিৎসক হিসেবে হয়তো এখানে বলছেন, আপনি রোগীদেরকে বলছেন যখন আপনি পেশেন্ট অ্যাটেন্ড করছেন আপনার চেম্বারে, কিন্তু এর বাইরে স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয় বা হেলথ কেয়ার সেক্টর যতগুলো রয়েছে তাদের ভূমিকাটা আসলে তাদের ভূমিকা যদি বলেন, 1 নম্বর ভূমিকা হচ্ছে আমরা যেখানে বসে অনুষ্ঠান করছি সেই মিডিয়াগুলোতে বারবার প্রচার করতে হবে যে ধূমপান করবে না, সচিত্র দেখাতে হবে যে ধূমপান করে একজন রোগী লাং ক্যান্সার আক্রান্ত হচ্ছে, একটা এক্সরে ছবি দেখাতে হবে, দেখুন ফুসফুসটা একেবারে দরকার হলে একজন ডাক্তার ডেমনস্ট্রেট করে দেখাবে। এগুলো জনস্বার্থে এগুলো করতে হবে। নিউজ পেপার যেটা প্রিন্ট মিডিয়া আছে সেখানেও বলতে হবে। আমাদের অনেক চাপাচাপিতে কিন্তু সিগারেটের প্যাকেটের গায়ে লেখা আছে ধূমপান মৃত্যুর জন্য দায়ী। তো সব সেক্টরকেই এই ধূমপানের বিরুদ্ধে কাজে লাগাতে হবে। কিন্তু সরকার একেবারে বন্ধ করবে না, পৃথিবীর কোনো সরকারই বন্ধ করে না। কারণ সিগারেটের কোম্পানিগুলোর থেকে প্রচুর
ট্যাক্স পায় সরকার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা রিসার্চে কিন্তু বলা হচ্ছে যে ভেপ করাটা আসলে ধূমপানের থেকে মাচ সেফার। তো এটা আসলে কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে আমি কিনা? সেফার মনেই করি না। এটি একটা রিসার্চ এসেছিল, হ্যাঁ। একটা রিপোর্ট এসেছিল, তারপর থেকে কিন্তু মানুষ কিছুটা যারা ধূমপানের প্রতি তারা আসক্ত ছিল তারা ধূমপানটা কিছুটা কমিয়ে তারা কিন্তু ভেপ ইউজ করা শুরু করেছে। আপনি রিসার্চের কথা বলেন, রিসার্চ কিন্তু পয়সা দিয়ে কিনা যায়। ভেপ কোম্পানিগুলো রিসার্চ করিয়েছে টাকা দিয়ে, এগুলো প্রচার করেছে। আমি বলি এগুলো এগুলো একেবারেই যত বদভ্যাসকে Scientifically অ্যাভয়েড কোনো করা আসলে যায়, ব্যাখ্যা নেই তাদের। এগুলো যত বদভ্যাসকে অ্যাভয়েড করা যায়, রিসার্চ একটা করে দিল, করিয়ে দিচ্ছে তারা যে আপনি ভেপ গ্রহণ করুন। ভেপ যারা ব্যবসা করে তারা ফুলে ফেপে লাল হয়ে যাচ্ছে। তো তাদের রিসার্চের পিছনে কত টাকা খরচ হয়, রিসার্চ বিক্রির পিছনে তো অনেক বেশি তাদের আয় হয় বিক্রির বিনিময়ে। সুতরাং এইসব মানে বদভ্যাস সব কিছু ত্যাগ করতে হবে। আপনি সুন্দর জীবনযাপন করুন, আপনি ফুলের গন্ধ নিন, আপনি মানে ফুলকে ভালোবাসুন, আপনি ভেপ, সিগারেট, সিগারেট এগুলো সব বন্ধ করুন। এগুলো বন্ধ করলে দেখা যাবে যে পরিবেশ দূষণ অনেক কমে গেছে। আপনি চিন্তা করেন আমাদের দেশের একজন মানে আমাদের মানুষ যখন কোনো আইন মানে না, কলার যে ছিলকাটা রাস্তায় ফেলে দিচ্ছে, যেখানে সেখানে থুতু ফেলছে, যেখানে সেখানে খেয়ে কোকের টিন ফেলে দিচ্ছে। কিন্তু এই লোকটি যখন সিঙ্গাপুরে কাজ করতে যায় তখন এমন আইনের মাধ্যমে সে শৃঙ্খলিত থাকে, সে সিগারেট রাস্তা সেখানে ফেলে দিবে না, সে কলার ছিকলাটা ফেলে দিবে না, সে 7 আপ খেয়ে বাসের মধ্যে রেখে দিবে না। চুইনগাম তো নিষিদ্ধ সিঙ্গাপুরে। সেই বাঙালিটা, সেই মানুষটা আমরা সিঙ্গাপুরে গিয়ে কীভাবে আইন মানি, কিন্তু ঢাকায় যখন আবার ব্যাক করি আইন সব ভঙ্গ। কেন রে বাবা, যেই আইন তুমি শিখেছো এখানে সেই আইনটা বাংলাদেশে প্রয়োগ করো, আরও মানুষকে শিখাও যে আইন মেনে চললে দেশ সুন্দর হবে, দেশ ভালো থাকবে, রোগ অনেক কমে যাবে। সুতরাং এগুলো তো সামাজিক সচেতনতা, নাগরিক দায়িত্ব, মানুষকে মানে একটা দায়িত্বশীল হতে হবে। দায়িত্বশীলতার যদি পরাকাষ্ঠা সে দেখায় তাহলে হবে না। আমার দেশকে ভালোবাসতে হবে, মানে দেশপ্রেমিক হতে হবে, সেটাই। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা আসলে ভ্যাপিং বা ই সিগারেট যারা এগুলো নিত, আশা করি আপনার এই মেসেজগুলো তাদের জন্য কাজে লাগবে যে এই ভ্যাপিংটা আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ফুসফুসকে আক্রান্ত করতে পারে এবং ক্যান্সারের দিকেও নিয়ে যেতে পারে। আরেকটা ক্ষতিকর যে উগ্র পারফিউম ব্যবহার করা। আচ্ছা, যারা অ্যাজমাতে আক্রান্ত যারা, তারা তো উগ্র পারফিউম ব্যবহার করবেনই না। পারফিউমও যতটুকু অ্যাভয়েড করা যায়। আর কেউ খুব একটা উগ্র পারফিউম দিয়ে আসলো, একজন অ্যাজমা রোগী কিন্তু সেই গন্ধটা শুনলেও তার কিন্তু শ্বাসের টান উঠে যাবে। এগুলো নাগরিক দায়িত্বের মধ্যে পড়ে গেছে। কেন আপনি জানেন না, অনেকটা একটা বিয়ের অনুষ্ঠানে কয়টা অ্যাজমা রোগী আছে, আপনি খুব উগ্র পারফিউম লাগিয়ে বিয়ের অনুষ্ঠানে গেলেন, দেখা যাবে যে একজন অ্যাজমা রোগী সেই গন্ধ শুনে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। তো এগুলো আমাদের সব কিছুকে খেয়াল করে চলতে হবে। স্যার এটাকে তো আমরা ব্যক্তি সচেতনতা বলতে পারি। এখন একটু জানবো স্যার টিবি সম্পর্কে। টিবি বা যক্ষ্মা এটি কিন্তু একটা বড় জনস্বাস্থ্য সমস্যা এবং এটাও কিন্তু ফুসফুসের একটা সমস্যা। টিবি তো আসলে বিভিন্ন জায়গায় হয়ে থাকে, সেটা ফুসফুসে হয়ে থাকে, বিভিন্ন অর্গানগুলোতে হয়ে থাকে। সো এই যেটা ফুসফুসে হচ্ছে যক্ষ্মাটা, বর্তমানে এটার পরিস্থিতির আসলে কি, মানে এটার রেশিওটা যদি আমরা বলি যে এর হারটা আসলে কতটুকু? যক্ষ্মা যেটাকে আমরা বাংলায় বলি, ইংরেজিতে আমরা টিউবারকুলোসিস, সংক্ষেপে টিবি বলি। আমরা যখন জাপানে আমি কাজ করতাম তখন সেখানে বলে কেক কাকু, এক এক দেশে এক এক নামে বলে। তো এখন এই যক্ষ্মা হচ্ছে বা টিবি হচ্ছে মানে এক নম্বর পাবলিক হেলথ প্রবলেম ইন বাংলাদেশ। বাংলাদেশের 1 নম্বর যে হেলথ প্রবলেম এটা। তবে যক্ষ্মা কিন্তু অনেকটা কমে গেছে। তার কারণ হচ্ছে আমরা বারবার প্রচার করেছি যে 2 সপ্তাহ বা 3 সপ্তাহের বেশি যদি কেউ কফ কাশিতে ভোগে, সে নিকটস্থ যে যক্ষ্মা ক্লিনিকগুলো আছে, যক্ষ্মা ক্লিনিকগুলোর নাম আমরা চেঞ্জ করেছি বক্ষব্যাধি ক্লিনিক, সেখানে গিয়ে পরপর 3 কফ পরীক্ষা করবে। কফে যদি তার যক্ষ্মা পাওয়া যায়, জীবাণু পাওয়া যায়, সে যক্ষ্মা রোগের চিকিৎসা করবে। আর যক্ষ্মার সবচেয়ে দামি ওষুধগুলো রিফাম্বিসিন, আইনএইচ, ইথাম্বোটাল, পাইরাজিনামাইড, এগুলো কিন্তু মানে ব্র্যাক থেকে শুরু করে সরকারি হাসপাতালগুলিতে ফ্রি দেওয়া হচ্ছে পুরো মেয়াদে। এখন একজন রোগী যদি খুব বেশি উদ্বুদ্ধকরণ তাকে করা হয়, তাকে মোটিভেট করা হয় যে পুরো চিকিৎসাটাই কিন্তু
আমাদের সুপারভিশনে, যেটাকে আমরা বলি ডটস, এবং এই জায়গাটাতে মনে হয় কিছুটা ট্রিটমেন্টের ঘাটতি পড়ে যায়, যেহেতু একটা আসলে দীর্ঘদিনের একটা ট্রিটমেন্ট। যতটুকু আমি জানি যে 6 মাস টানা এটা কন্টিনিউ করতে হয়, এবং এই জায়গাটাতেই কিন্তু আসলে ব্রেক পড়ে। সো এটাকে আসলে শর্ট ফর্মে ট্রিটমেন্টটাকে নিয়ে আসার কোনো ওয়ে আছে কিনা? দেখুন, যখন একটা ক্যাভিটি হয় ফুসফুসে, তখন মিলিয়ন যক্ষার জীবাণু থাকে। এটাকে শর্ট করতে করতেই তো আমরা 6 মাস এনেছি। আগে তো 18 মাস, 2 বছর আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম 2 বছর ওষুধ খাইয়েছি। স্ট্রেপ্টোমাইসিন দিয়েছি 3 মাস, আর ডায়েটিবিন 18 মাস খাওয়াই মানে রোগীকে খেতে বলেছি। তো তখন এখন তো কমিয়ে 6 মাস করেছি। প্রথম 2 মাস হচ্ছে খুব বেশি 4টা ওষুধ দিই, বাকি 4 মাস শুধু 2টো ওষুধ দিই, রিফাম্পিসিন লাইনেজ দিই। তো এখন আপনাকে যদি আমি 7 দিনের অ্যান্টিবায়োটিক দিই 6 ঘন্টা পর পর, আপনি দেখা যায় প্রথম দিন খাবেন, দ্বিতীয় দিন সেটা 6 ঘন্টার জায়গায় 8 ঘন্টা হবে, তৃতীয় দিন এটা 12 ঘন্টা হবে, হয়তো চতুর্থ দিন আপনি খাবেনই না। তা আপনি কীভাবে আশা করেন যে একটি মানুষ 6 মাস 9 মাস ওষুধ খাবে? এই জন্য আমরা নিয়ম করেছি যে ডটস হচ্ছে ডাইরেক্ট অবজারভেশন শর্ট কোর্স কেমোথেরাপি। অর্থাৎ আপনার প্রতিদিন আসবে প্রথম 2 মাস, প্রতিদিন এসে আমাদের যে স্বাস্থ্যকর্মী আছে তারা ওষুধ খাইয়ে দিবে রোগীকে আপনার সামনেই, আপনাকে দিয়ে দিবে না, সামনে ওষুধ খাইয়ে দিবে। 2 মাস আপনি এসে ওষুধ খেয়ে যাবেন। বাকি 4 মাস আমরা ওষুধ দিয়ে দিব এবং খোঁজ দিব যে সে ওষুধ খাচ্ছে কিনা, যেটাকে আমরা বলি উদ্বুদ্ধকরণ, মোটিভেশন। তাকে এই 6 মাস ওষুধ খেতেই হবে। এবং অনেকে আছে ভুলভাবে চিকিৎসা হয়, এক্সরের উপরে চিকিৎসা হয়। এখন এক্সরেতে অনেক সময় দেখা যায় যে টিউবারকুলোসিস, আমরা যারা পক্ষবেদী চিকিৎসা করি অনেক বছর হয়ে গেছে, দেখতে দেখতে আমরা বুঝি এক্সরে দেখলেই যে কোনটা যক্ষা, কোনটা লাং ক্যান্সার, কোনটা বা নিউমোনিয়া হয়েছে। নতুন ডাক্তারও তো বুঝবে না, অনেক সময় লেগে যাবে। এক্সপিরিয়েন্স মেক্স এ ম্যান পারফেক্ট। এখন আমরা গুরুত্ব দিই যে যক্ষার জীবাণু যার কফে রয়েছে তাকে বলি আমরা কেস, টিউবারকুলোসিস কেস, তাকে আমরা 6 মাস চিকিৎসা 9 মাস চিকিৎসা দিবই। আচ্ছা, অর্থাৎ এটা বাধ্যতামূলক। এই টিবি রিলেটেড আরো অনেক প্রশ্ন আপনার কাছে আমার আছে। এই মুহূর্তে আরো একটা বিরতি আমরা নিব, বিরতির পর আমরা বিস্তারিত আলোচনা করব। আমরা কথা বলছিলাম যে ফুসফুসে যে টিবিটা হয়ে থাকে, আপনি বলছিলেন যে মিনিমাম 6 মাস বা 9 মাসের ট্রিটমেন্ট আপনারা করে থাকেন, এবং কফের মধ্যে যে জীবাণুটা পাওয়া যায় সেটা দেখেই কিন্তু আপনারা নিশ্চিত হন যে তিনি টিবিতে আক্রান্ত। এক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে যিনি 6 মাসের কোর্সটা পূরণ করছেন, হয়তো 6 মাস হয়নি, ততদিন পর্যন্ত তিনি আসলে কি ধরনের নিয়ম কানুন মেনে চলবেন যেন তার মাধ্যমে অন্য কেউ টিবিতে আক্রান্ত না হয়? হ্যাঁ, সুন্দর প্রশ্ন। যখন এই যক্ষা কিন্তু অনেক পুরনো রোগ, একেবারে মমের মধ্যে পর্যন্ত যক্ষার জীবাণু পাওয়া গেছে। সুতরাং আজকের না, এটা একেবারে যীশু খ্রিস্টের সময় থেকে এই যক্ষা রোগের তখন ছিল। যখন আগে কি করতো, আগে যক্ষার তো ওষুধ আবিষ্কৃত হয়নি। 1940 সন থেকে 50 সন থেকে যক্ষা রোগের চিকিৎসা আস্তে আস্তে শুরু হয়েছে। যদিও 1882 সালে প্রথমে রবার্ট কক আবিষ্কার করলেন যে যক্ষা রোগ কোনো অভিশাপ নয়, যক্ষা একটি জীবাণু দিয়ে হয়, যেটাকে নাম মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। তখন তো ওষুধ আবিষ্কৃত হয়নি। তখন রোগীকে কি করা হতো, পাহাড়ের উপরে স্যানাটোরিয়াম করে রাখা হতো। এখন স্যানাটোরিয়াম, আগে ঢাকা থেকে চিটাগাং যাওয়ার সময় রাস্তার মধ্যে দেখা যেত পাহাড়ের উপরে সুন্দর সুন্দর স্যানাটোরিয়াম বানিয়ে রেখেছে, সেই স্যানাটোরিয়ামে রাখা হতো। আপনার সেখানে উন্নত মানের খাওয়া দাওয়া হতো, পাহাড়ের উচ্চতা, সেখানে পাইন গাছ লাগানো হতো, পাইন গাছের যে ছায়া, সাগরের সেই বাতাস, উন্নত মানের খাবার দিয়ে বডি রেজিস্ট্যান্স বাড়িয়ে দিয়ে তার যক্ষা ভালো করা হতো। এবং অনেক আপনি দেখবেন যে সিনেমাতে যক্ষার আছে, যেমন মৃত্যু ক্ষুধা থেকে শুরু করে আরও অনেক মেঘে ঢাকা তারা, এরকম অনেক সিনেমাতে যক্ষা রোগের স্যানাটোরিয়ামের গল্প কিন্তু আছেই। কবি নজরুল অনেক যক্ষার কথা বলে গেছেন। তো তারপরে 1950 সন থেকে এই যক্ষা রোগের ওষুধ আস্তে আস্তে আবিষ্কৃত হলো। এখন তো ফুল ফ্লেজেড যক্ষার চিকিৎসা এসে গেছে। তো যক্ষার চিকিৎসা এতদিন ওই যে 6 মাস 9 মাস তো রোগীরা খেতে চায় না, এই জন্য রোগীদেরকে উদ্বুদ্ধ করতে হয়, মোটিভেশন করতে হয়। আমরা হেলথ স্টাফকে প্রথম 2 মাস তো এসে ওষুধ খাবে আপনার সামনে,
আপনি সামনে সে খাবে, আপনি দেখা গেল রোগীকে আপনি দিয়ে দিলেন, রোগী পকেটে করে নিয়ে চলে গেল, আপনার সামনে খাবে। আমরা প্রথমে কি দেখতাম, রোগীকে 7 দিনের ওষুধ দিয়ে দিতাম হাসপাতালে যখন আমরা কাজ করতাম। রোগী করতো কি, শুধু ভিটামিন ডি খেত আর ওষুধগুলিকে তার তোষকের নিচে রেখে দিত। 7 দিন পর পর তার তোষক চেক করে দেখলে দেখা যেত যে ওষুধগুলি কিন্তু একেবারে রয়ে গেছে, সে শুধু ভিটামিন ডি খেয়েছে। তারপর থেকে আমরা যে ডটসটা চালু করলাম, ডটস চালু করাতে দেখা যাচ্ছে যে যক্ষার হার কিন্তু অনেক কমে গেছে বাংলাদেশে। আগে তো একেবারে যক্ষা রোগীতে, আমার চেম্বারে দেখতাম যক্ষা রোগীতে ভরা থাকতো। কিন্তু এই যে আপনি বলছেন যে যক্ষা রোগীদের সংখ্যাটা অনেক কমে গেছে, অনেকটা কমেছে, যক্ষা নিয়ে কিন্তু অনেক ধরনের গেছে। কুসংস্কার রয়েছে, যক্ষা নিয়ে অনেক ধরনের আমি বলবো কিছু মজার Stigma প্রবাদ রয়ে রয়েছে, গেছে। যার যক্ষা হয় তার রক্ষা নাই। সো এটা কিন্তু শহর অঞ্চলে না হলে কিন্তু গ্রাম অঞ্চলে কিন্তু এখন পর্যন্ত এই প্রবাদটাকে মাথায় রেখে যে ব্যক্তি আক্রান্ত যক্ষায় তাকে কিন্তু সেই এভাবেই তাকে ট্রিট করা হচ্ছে, তাকে সমাজচ্যুত করা হচ্ছে, তাকে সেপারেট করা হচ্ছে। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, আসলে এখন আপনার কথাটা তো এটা সত্য, যার হয় যক্ষা তার নাই রক্ষা। যক্ষা হলে তার মৃত্যু অবধারিত ছিল, বা খুব বডি ডিফেন্স বাড়িয়ে দিয়ে তাকে হয়তো ভালো করা গেছে। কিন্তু আজকের যক্ষার রক্ষা আছে, কিন্তু কাদের রক্ষা আছে? যে নিয়মিতভাবে ওষুধ খাবে, পুরো নির্দিষ্ট যে মেয়াদ আছে সেই মেয়াদটা সে পূর্ণ করবে, তারই রক্ষা আছে। আর এখনও স্টিগমা তো রয়ে গেছে যে যক্ষা রোগী হয়েছে কুষ্ঠরোগের মতো, তাকে তার ধারে কাছে যাওয়া যাবে না। হ্যাঁ, প্রথম 15 দিন যে ঠিক মতো ওষুধ যদি খায়, তাহলে 15 দিন পর থেকে সে কিন্তু অছোঁয়াচে হয়ে যাচ্ছে। প্রথম 15 দিন ছোঁয়াচে থাকবে, অর্থাৎ তার হাঁচি কাশির মাধ্যমে লক্ষ লক্ষ যক্ষা জীবাণু সে ছড়িয়ে বেড়াচ্ছে। যে তার কাছে যাওয়ার, তার প্লেট গ্লাস সব আলাদা করে দিতে হবে, তার কাছে তার যে সেবা করবে তাকেও মাস্ক পরতে হবে। যক্ষা রোগী কাশি দিবে, হাতে রুমাল নিয়ে কাশি দিবে, সেখানে কফ থুতু ফেলবে না, একটা নির্দিষ্ট তাকে পট দিয়ে দেওয়া হবে, ওখানে সে কফটা ফেলবে। কিন্তু 15 দিন বা 20 দিন যদি এক নাগারে ওষুধটা খেয়ে যায়, তখন আর সে ছোঁয়াচে থাকছে না, সে অছোঁয়াচে হয়ে যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যে মানে এখনও রোগীকে মানে একেবারে সম্পূর্ণ মানে পুরোপুরি হসপিটালাইজেশনে, আমরা বলি পুরোপুরি হসপিটালাইজেশনে থাকা, এখন হসপিটালে আমরা রাখি না রোগীকে, আমরা ডোমিসিলিয়ারি চিকিৎসা, অর্থাৎ বাসায় বসে চিকিৎসা নেবে। 15-20 দিন তাকে একটু আলাদা কক্ষে রাখতে হবে, সেপারেট রাখতে হবে, মানে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। 15-20 দিন পরে সে যদি ঠিকমতো ওষুধ খায়। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন, নতুন সমস্যার সৃষ্টি যেটা হয়েছে বেশ কয়েক বছর, যে মানে ওই অনিয়মিতভাবে ওষুধ খাওয়ার জন্য, এটা ডাক্তারের দোষেই হোক রোগীর দোষেই হোক, অনিয়মিতভাবে ওষুধ খাওয়ার জন্য এই যক্ষা জীবাণুগুলো রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, যেটাকে আমরা বলি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, যেটা আমরা অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা বলি। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে যেটা সিপ্রোফ্লক্সাসিনের মতো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক 42% রেজিস্ট্যান্ট হয়ে গেছে। আর এই যক্ষার যে ওষুধগুলো আছে সেগুলো আস্তে আস্তে রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এবং রেজিস্ট্যান্টগুলো মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস। এখন আরেকটি নতুন শব্দ বেরিয়েছে যে এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস, অর্থাৎ কোনো ওষুধেই তার কাজ করবে না। সে যেই জীবাণুগুলো ছড়াবে আপনার মধ্যে আমার মধ্যে, সে আমাদের একই অবস্থা হয়ে যাবে। আমরাও কিন্তু এমডিআরে পরিণত হব, এক্সডিআরে পরিণত হব। এইসব রোগীকে সে আন্দামান দ্বীপপুঞ্জে ফেলে আসার মতো অবস্থা হবে, কারণ এগুলো যে জীবাণুগুলো ছড়াবে সেই জীবাণুগুলো কিন্তু সব ওষুধের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে গেছে। যাদের ক্ষেত্রে আপনি বললেন যে টিবির এই ওষুধটা রেজিস্ট্যান্স হয়ে যায়, বিকল্প কি ট্রিটমেন্ট? বিকল্প আমরা তখন সেকেন্ড লাইন ড্রাগে যাই। সেকেন্ড লাইন ড্রাগগুলো অনেক কঠিন, মানে খুবই মানে পার্শ্ব প্রতিক্রিয়া ভরা, যেমন সাইক্লোসিন আছে, এথিওনোমাইড, প্রোথিওনোমাইড আছে, অনেক এরকম আছে সেগুলো আমরা প্রয়োগ করতে বাধ্য হয়। তখন সেই সব রোগীকে হসপিটালে রেখে নির্দিষ্ট একটি ওয়ার্ডে রেখে তাকে চিকিৎসা আমরা করি। তখন কারণ কি, যদি একেবারে নির্দিষ্ট ওয়ার্ডে না রাখা হয় তারা তো সেই জীবাণুগুলো ছড়িয়ে বেড়াবে। সুতরাং এটা খুবই ডেঞ্জারাস। এই এমডিআর বা এক্সডিআর টিউবারকুলোসিস, এক্সট্রিম ড্রাগ রেজিস্ট্যান্ট, সমস্ত ওষুধের তার অকার্যকর হয়ে গেছে। সুতরাং এগুলো তো সমাজের জন্য ভয়ঙ্কর। সেই জন্য আমরা বারবার বলেছি যে রোগীকে ওষুধটা নির্দিষ্ট মেয়াদে, এই বিশেষ করে 2 মাস একেবারে মানে চিকিৎসা কর্মীরা রোগীকে ওষুধ খাইয়ে দিবে, অর্থাৎ নিশ্চিত করতে হবে যে সে ওষুধটা খাচ্ছে, অনিয়মিতভাবে খাচ্ছে না। আত্মীয় স্বজনকে আমরা বারবার মোটিভেট করি, অভিভাবকদের মোটিভেট করি যে আপনারা কিন্তু রোজ পোলাও গোস্ত না খাইয়ে
4টা 5টা ডিম না খাইয়ে তাকে ওষুধগুলি খাওয়ান। আচ্ছা, রোজ স্যার, পোলাও আপনি গোস যেহেতু খাওয়ার কথাটা বললেন, সেটা হচ্ছে যতটুকু আমরা জানি যে আসলে যাদের টিবি হয়ে থাকে ওষুধ তো নিয়মিতভাবে গ্রহণ উনি করবেনই, তার পাশাপাশি তাকে হাই প্রোটিন জাতীয় খাবার গ্রহণ করতে হবে। এটা আসলে কেন? হ্যাঁ, এটা সত্য, কারণ টিউবারক্লোসিসে হয় কি প্রোটিন ব্রেকডাউন হয়। যে কোনো ডিজিজে আপনার ব্যাকটেরিয়াল বলুন, ভাইরাল বলুন, প্রোটিন ব্রেকডাউন হয় শরীর থেকে। দেখেন না, রোগীটা শুকিয়ে যায়, একজন যক্ষা রোগী শুকিয়ে যায়। কিন্তু আপনি রোজ রোজ তাকে খুবই উন্নত মানের খাওয়া দিলেন, ওষুধ দিলেন না, কিচ্ছু লাভ হবে না। সে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যাবে। অর্থাৎ নিয়মিত ওষুধ এবং সেই সাথে হাই প্রোটিন তারপরে তাকে খুব উন্নত মানের খাওয়া, প্রোটিন সমৃদ্ধ খাওয়া সে দিবেন। ডিম খেতে হবে, কলা খেতে হবে। কারণ তার আরেকটা হচ্ছে কি, যে ডায়াবেটিসে যারা আক্রান্ত আছে তাদের কিন্তু টিউবারক্লোসিস বা অন্যান্য ইনফেকশনে, চেস্ট ইনফেকশনে ভোগার একটা প্রবণতা থাকে। সুতরাং যাদের ডায়াবেটিস আছে তাদেরকে খুব সতর্কভাবে একজন যক্ষা রোগীর সামনে যেতে হবে, মাস্ক পরে নিতে হবে। যে কোনো ইনফেকশনে যারা ভুগছে, বক্ষব্যাধিতে যারা ভুগছে, নিউমোনিয়াতে ভুগছে, তাদের সামনে যেতে হবে। কারণ আমরা বলি ডাবল ট্রাবল, যে এক তো ডায়াবেটিসে তার ইমিউনিটি আস্তে আস্তে ফল করে যাচ্ছে, তারপরে ইমিউনিটি ফল করার জন্য যে কোনো ইনফেকশনই তার শরীরে প্রবেশ করতে কোনো বাধা থাকে না। সুতরাং তার দেখা যাচ্ছে যে একজন ডায়াবেটিস রোগী খুব তাড়াতাড়ি যক্ষা রোগীতে আক্রান্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই বিষয়গুলো সম্পর্কে আমাদের একটু সচেতন থাকতে হবে। স্যার, আমরা ফুসফুসের আরো নানাবিধ রোগ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। আর একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিচ্ছি। স্যার, আমরা বিরতির আগে আমরা অনেক বিস্তারিতভাবে কথা বলছিলাম টিবির ট্রিটমেন্ট নিয়ে এবং কাদের আসলে কতটুকু কিভাবে মেনটেন করতে পারলে তারা ভালো থাকতে পারবে। একটু জানতে চাই যে ফুসফুসের ক্যান্সার নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে ফুসফুসের ক্যান্সারজনিত রোগটা যে সেটা আসলে হারটা কতটুকু? অনেক বেড়ে গেছে। ফুসফুসের ক্যান্সার অনেক বেড়ে গেছে, পুরুষের মধ্যে বেড়ে গেছে, মহিলাদের মধ্যে বেড়ে গেছে। তার প্রধান কারণ হচ্ছে, আমি সবসময় একটা কথা বলি যে ফুসফুসের ক্যান্সার একটা প্রতিরোধযোগ্য রোগ। আপনি ধূমপান করলেন না, আপনি সুন্দর পরিবেশে থাকলেন, আপনি কখনো ফুসফুসের ক্যান্সার হবে না। যেমন মহিলাদের মধ্যে যে জরায়ুর মুখের ক্যান্সারটা অনেক বেড়ে গেছে, পুরুষ এবং মহিলা দুজনের মধ্যেই দেখা যাচ্ছে যে ফুসফুসের ক্যান্সার অনেক বেড়ে গেছে। তো এখন ফুসফুসের ক্যান্সার হলে কী হবে, সব ধরনের বক্ষব্যাধির কিন্তু প্রাথমিক লক্ষণগুলো একই রকম থাকবে। কাশি থাকবে, কাশির সঙ্গে রক্ত যাবে। তবে যক্ষা বা ব্রঙ্কাইটিসের যে রক্তটা যায় সেগুলো গলগল করে রক্ত যায়। আর ফুসফুসের ক্যান্সারের যে রক্ত যায় কাশির সঙ্গে, সেগুলো ছিঁড়ে ছিঁড়ে রক্ত যায়। তার একটা ধূমপানের ইতিহাস থাকবে, এবং বা পরিবেশ খুব খারাপ পরিবেশে থাকছে তার একটা ইতিহাস থাকবে। এবং তার দেখা যায় যে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে। ফুসফুসের ক্যান্সারটা যত বৃদ্ধি পাবে প্রচণ্ড বুকে ব্যথা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, এবং বড় বড় জয়েন্টগুলোতে তার পেইন শুরু হয়ে গেছে। এবং ফুসফুসের ক্যান্সার তো শুধু ফুসফুসে বসে থাকবে না, ফুসফুসের চারিদিকে যে পর্দাটা রয়েছে, যে আমরা বলি প্লুরা, সেই প্লুরার মধ্যে দেখা যাবে যে রক্ত মিশ্রিত পানি অবিরাম জমা হচ্ছে, আস্তে আস্তে জমা হচ্ছে, এবং কণ্ঠস্বর বসে যাবে। লেফট ল্যারিঞ্জিয়াল রিকারেন্ট নার্ভ যেটা আছে, সেটাকে ফুসফুসের ক্যান্সার কোষগুলিকে খেয়ে ফেলে। তখন দেখা যায় যে কণ্ঠস্বর বসে গেছে। যক্ষাতেও কণ্ঠস্বর বসে যায়, এখানে আরও বেশি কণ্ঠস্বর বসে যায়। কথা বলে যে বোভাইন কাফের মতো, যে গরুর যেমন কাশি দিলে যেমন আওয়াজটা হয় না, ঠিক তেমনই একটা আওয়াজ হচ্ছে যে তা কাশি দিলে কথা অস্পষ্ট হয়ে গেছে, কথা একদম কণ্ঠ বসে গেছে, হোর্সনেস অফ দ্য ভয়েস যেটাকে আমরা বলি। এরকম অনেকগুলো লক্ষণ রয়েছে। তবে এক্স রে করলে একটা হচ্ছে যে তার এক্স রে ফাইন্ডিংস, তার ধূমপানের ইতিহাস, আরেকটা হচ্ছে তার লক্ষণ। এই তিনটিকে যদি এক করেন, এবং আঙ্গুলের মাথাগুলি দেখা যায় যে অনেক ফুলে গেছে, যেটাকে আমরা বলি ক্লাবিং, এটা একটু পরের দিকে হয়। তো এগুলো খুব সহজেই ধরা পড়ে যায়। এখন ফুসফুসের ক্যান্সার রোগী যদি একদম প্রথমে একজন ডাক্তার ডিটেক্ট করতে পারে, সে যদি অন্য কোনো শাস্ত্রীয় চিকিৎসকের কাছে না গিয়ে চিকিৎসকের কাছে আসে, এবং চিকিৎসক যদি পারদর্শী হয়, এক্সপার্ট যদি হয়, তাহলে তিনি প্রথমেই বুঝে নিতে পাবেন যেটা ফুসফুসের ক্যান্সার। তখন যদি
তখনই যদি চিকিৎসাটা দেওয়া হয় তখন তার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা প্রশ্ন করতে চাই যে আমরা তো যে কোনো ক্যান্সারের ক্ষেত্রে সবসময় আমরা জানি, শুনি, বুঝে থাকি যে প্রাথমিক অবস্থায় যদি ডায়াগনোসিস করা যায় তাহলে যে কোনো ধরনের ক্যান্সারই কিন্তু একেবারে নিরাময়যোগ্য বা নির্মূলযোগ্য। ফুসফুস ক্যান্সারের ক্ষেত্রে কি আসলে সেরকম কিনা, যে যদি ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে ট্রিটমেন্টের মাধ্যমে পুরোপুরিভাবে নির্মূল করা যাবে? এটা ঠিক। আমাদের কাছে যখন আসে বিভিন্ন শাস্ত্রীয় চিকিৎসা বা কোয়াক দিয়ে চিকিৎসা, অ্যান্টিবায়োটিক খেয়ে বা ভুলে যক্ষার ওষুধ খেয়ে গেছে, আমাদের কাছে যখন আসে তখন থার্ড স্টেজে চলে আসে, তখন তো আর কিছু করার নেই। তখন রেডিওথেরাপি, কেমোথেরাপি এগুলো তো দিতেই হয়। সার্জিক্যাল ডিসেকশনের কোনো স্কোপ থাকে না। তখন দেখা যায় যে আমার কাছে যখন ফোর্থ স্টেজে, টার্মিনাল স্টেজে আসে, তখন আমি বলি যে ক্যান্সারের চিকিৎসা করে আপনার লাভ নেই, শুধু শুধু চুলগুলো পড়ে যাবে, বমি হবে, খাওয়ার রুচি চলে যাবে। তখন আমি যখন প্যালিয়েটিভ ট্রিটমেন্ট দিই, যে ভালো উন্নত মানের খাবার খান, বা ইনফেকশন হয়েছে শ্বাসকষ্টের চিকিৎসা দিই, এগুলো দিয়ে রোগীকে যতটুকু ভালো করা যায়। কিন্তু আমরা তো আসলে যতটুকু জানি যে প্যালিয়েটিভ কেয়ারটা তো আসলে ক্যান্সার পেশেন্টদের একেবারে লাস্ট স্টেজে কিন্তু দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, আসলেই আমাদের কাছে যখন আসে, থার্ড স্টেজে আসে বা ফোর্থ স্টেজে আসে বা একেবারে টার্মিনাল স্টেজে আসে, তখন তো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট ছাড়ার কোনো কিছু নেই। তখন রেডিওথেরাপি আর কেমোথেরাপি দিয়ে তো কিছু লাভ নেই। তখন মানে আরও মৃত্যুকে ত্বরান্বিত করে দেওয়া হয়। তখন বরঞ্চ ভালো ভালো খাবার দিয়ে, প্রোটিন সমৃদ্ধ খাবার দিয়ে, বা তাকে অ্যানাবলিক স্টেরয়েড দিই, তারপরে তাকে শ্বাসকষ্টের ওষুধ দিই, নেবুলাইজ করি, এগুলো করে করে তাকে যতদিন টিকিয়ে রাখা যায়। কিন্তু যদি প্রাথমিক বা সেকেন্ড স্টেজ যদি আসতো, সার্জিক্যাল ডিসেকশন করে যেটা ফেলে দিয়ে পুরোটা একেবারে ফেলে দিলাম, তারপরে তাকে কেমোথেরাপি, কারণ কেমোথেরাপি কাকে দিব, রেডিওথেরাপি কাকে দিব, সেটা আবার সেই টাইপ অফ ক্যান্সার সেলগুলোর উপর নির্ভর করে। কতগুলো আছে স্মল সেল টাইপ, কতগুলো আছে এডিনোকার্সিনোমা, তার উপর কাকে কেমোথেরাপি দিব, কাকে রেডিওথেরাপি দিব, সেগুলো আমরা নির্ণয় করি বা অনকোলজিস্টরা নির্ণয় করে। সুতরাং এগুলোর অনেক অনেক চিকিৎসা, অনেক জটিল চিকিৎসা, অনেক ব্যয়বহুল চিকিৎসা। সুতরাং একটি কথা মনে রাখতে হবে যে ক্যান্সার একটি প্রতিরোধযোগ্য রোগ, সিওপিডি একটি প্রতিরোধযোগ্য রোগ। আপনি ধূমপান করবেন না, আপনি ভালো পরিবেশে থাকুন, কারণ এটা জেনেটিক না। অনেক ক্যান্সার কিন্তু জেনেটিক, যেমন কোলোরেক্টাল ক্যান্সার বলুন, অনেক ব্রেস্ট ক্যান্সার বলুন, এগুলো জেনেটিক, যে মায়ের হয়েছিল, খালার হয়েছিল, বা জেনেটিকভাবে। ফুসফুসের ক্যান্সার কিন্তু অতটা জেনেটিক না। সুতরাং একজন মানুষ যদি ধূমপান না করেন তাহলে সে ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হবেন না। এখন যদি সে আমাদের কথা না শুনে, সরকারের কথা না শুনে ধূমপান চালিয়েই যান, তাহলে তো কিছু করার নেই। সে তো ক্যান্সারে ভুগতে হবে, তার হার্ট অ্যাটাকে ভুগতে হবে, সিওপিডিতে ভুগতে হবে, তাই না? আচ্ছা, আপনি বলছিলেন যে ফুসফুসের ক্যান্সারের যে ট্রিটমেন্টের যে খরচটা সেটা অনেক ব্যয়বহুল। এই ক্ষেত্রে সরকারের যারা রয়েছে, স্বাস্থ্য বিভাগে যারা রয়েছে, এটার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, তারা কি চাইলে এই ব্যয়বহুল যে ট্রিটমেন্টটা সেটা কি স্বল্প খরচে সবার জন্য আসলে সামর্থ্যের মধ্যে নিয়ে আসতে পারেন কিনা? এই ক্ষেত্রে আপনার কথা বলেছেন যে যক্ষার যে ওষুধগুলো, যক্ষার ওষুধটা গ্লোবাল যে ফান্ড, এটার দুই তিনজন যারা আমরা কাজ করেছি গ্লোবাল ফান্ডের, আমি একজন ছিলাম, রাত জেগে জেগে গ্লোবাল ফান্ডের পিছনে কাজ করেছি। বিনামূল্যে চিকিৎসা দিতে পারছি, বিনামূল্যে, স্বল্প খরচে না, বিনামূল্যে কার্যকরী চিকিৎসা দিতে পারছি। কিন্তু ফুসফুসের ক্যান্সার এমন একটি জটিল রোগ এবং এমন একটি রোগ যেখানে সেখানে ডোসেটাক্সিলের মতো এত ব্যয়বহুল একটা ওষুধ ছাড়া তো চিকিৎসা চলবে না। সেটা সরকারের পক্ষে, আমাদের সরকার তো খুব ধনী সরকার না, বাংলাদেশ খুব ধনী রাষ্ট্র না, সুতরাং বিদেশেই সম্ভব না। আমেরিকার মতো দেশেই তো সেখানে ইন্স্যুরেন্সে কভার করতে চায় না একটা রোগের চিকিৎসা করার জন্য। ভারতে সম্ভব না বিনামূল্যে চিকিৎসা দেওয়ার জন্য। এখানে সরকারের পক্ষে এই ব্যয় ভার বহন করা সম্ভব নয় আমি মনে করি। কিন্তু কিছুটা তো স্বল্প মূল্যে এই ওষুধ কাজ করবে না, দেওয়াটা কিন্তু সম্ভব। এটা তো হোমিওপ্যাথি ওষুধ দিয়ে, এক ডোজ ওষুধ দিয়ে তো আর ক্যান্সার ভালো করা যাবে না, যদিও তারা দাবি করে। এখানে তো সেই ডোসেটাক্সিলের মতো ওষুধের প্রয়োজন হবে, এটা বিদেশ থেকে ইম্পোর্ট করে আনতে হয়, এই দেশে তো আর তৈরি হয় না। সুতরাং এটা তো স্বল্প মূল্যে করার কোনো স্কোপই নেই। আমরা বড় বড় কথা বলতে পারি, কিন্তু এটা সরকারের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, এক্ষেত্রে তাহলে তো আমরা বলতে পারি যে আসলে ব্যক্তিগতভাবে সচেতন হওয়াটা আমাদের জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সেই সাথে কিন্তু ওই যে পরিবেশ দূষণ যেটা হচ্ছে সেটা যেন না হয়। ধূমপান করবেন না, পরিবেশ দূষণ
বন্ধ করুন, সবুজায়ন করুন, ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করে দিন। ঢাকার থেকে লোক সংখ্যা বিভিন্ন জেলাতে বিভিন্ন অফিসকে নিয়ে যান, যে ঢাকার উপরে সব কিছু বোঝা ঢাকার উপরে। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখা যায় যে মানে সেখানে কৃষিকাজ না করে ঢাকায় এসে রিক্সা চালাচ্ছে। এই যে জনবহুল ঢাকা শহর হচ্ছে, এই ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে। ঢাকায় আসার পথটাকে বন্ধ করতে হবে। এই ঢাকাকে যে মানে এমন একটা অবস্থা হয়েছে যে ঠাই নাই ছোট সেতুরির মতো অবস্থা হয়ে গেছে, যে ঢাকার মাটি এত মানুষকে আর ধারণ করতে পারছে না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা কিন্তু ওভারঅল আপনার এই আলোচনা থেকে একটা জিনিসই বুঝতে পেরেছি যে ব্যক্তিগত সচেতনতা এবং বায়ু দূষণের জন্য যে রোগগুলো হচ্ছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে, আপনি বলছিলেন যে মাস্ক ব্যবহার করা, ধূমপান পরিহার করা এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন পালন করা, এই বিষয়গুলো মেনটেন করতে পারলে আমরা মানে মাস্ক তো শুধু করোনার জন্য নয়, বিভিন্ন বায়ু দূষণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য। আপনি রিক্সায় যাচ্ছেন, একটা মাস্ক পরে নেন, বিভিন্ন দূষণ থেকে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন। ধূমপান করবেন না, বারবার একই কথা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ধন্যবাদ এখন টিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ এবং এখন টিভির দর্শকদের প্রতি রইল আমার অনেক শুভকামনা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এখন টিভি নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতন এই অনুষ্ঠানটি। আজ এখানে শেষ করছি, দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।